এবার রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে এক শিশু। জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বের নেতৃত্ব দেবে, মন্তব্য প্রধান উপদেষ্টার। নির্বাচনের কাজে আওয়ামী লীগের দোসর বলতে কিছু নেই, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইসির বাজেট থেকে গণভোট প্রচারে 140 কোটি টাকা পাচ্ছে 6 মন্ত্রণালয়। যশোর 1 আসনে বিএনপি প্রার্থী নুরুজ্জামান লিটনের মায়ের মৃত্যু। বিশ্বকাপের টিকিট পেয়ে গেল বাংলাদেশের মেয়েরা। ইরান পারমাণবিক অস্ত্র আলোচনায় না এলে হামলা হবে আরো ভয়াবহ, ট্রাম্পের হুমকি। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশনস এক্সপো 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, দেশের রাজনীতিতে জুলাই আন্দোলন যেমন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিল, তেমনি ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো তথ্য প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার উন্মোচন করবে। জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বের নেতৃত্ব দেবে। জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করার পর যে বিক্ষোভ তৈরি হয়েছিল, তার কারণেই মহাশক্তিশালী এক সরকারের পতন ঘটেছিল। তিনি বলেন, ডিজিটাল খাতই বর্তমানে মূল খাত, কারণ এটি থেকেই পরিবর্তন আসবে। এই খাত থেকেই অন্যান্য সব খাত প্রভাবিত হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের কাজের সাথে যারা জড়িত, এখানে কেউ আওয়ামী লীগের দোসর বলতে কিছু নেই। এখানে সবাই নির্বাচনের জন্য প্রস্তুত, সবাই খুব ভালো ও সৎ অফিসার। আজ বিকেলে সিলেট নগরীর পিটিআই মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন। অন্যান্য নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনের প্রস্তুতি অনেক ভালো বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে বিপক্ষে যাবে না, ইসির এমন মন্তব্যে কোনো কথা বলতে রাজি হননি স্বরাষ্ট্র উপদেষ্টা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনকে ঘিরে সরকারের মোট নির্বাচনী ব্যয় বেড়ে প্রায় 3150 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য 1400 কোটি, পরিচালন ব্যয় 1200 কোটি এবং অন্যান্য খাতে বাকি অর্থ ব্যয় হবে। গণভোটের প্রচারের জন্য নির্বাচনী বাজেট থেকে প্রায় 140 কোটি টাকা বরাদ্দ পাচ্ছে 6টি মন্ত্রণালয়। বরাদ্দের খাতগুলো হলো সংস্কৃতি মন্ত্রণালয়ে 46 কোটি, এলজিইডি 72 কোটি, ধর্ম মন্ত্রণালয় 7 কোটি, তথ্য মন্ত্রণালয় 4 কোটি 71 লাখ, সমাজ কল্যাণ মন্ত্রণালয় 4 কোটি 52 লাখ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় 4 কোটি 34 লাখ টাকা। এছাড়াও ইসির নিজস্ব জনসংযোগ শাখা গণভোট প্রচারে আরও 4 কোটি টাকা ব্যয় করছে। ইসি জানিয়েছে, শুরুতেই সংসদ নির্বাচনের জন্য বরাদ্দ ছিল 2080 কোটি টাকা, পরে গণভোট যুক্ত হওয়ায় অতিরিক্ত 1070 কোটি টাকা পাওয়া যায়। গণভোটের ব্যালট পেপার, সামগ্রী, জনবল ও লজিস্টিক খরচ ইসি বহন করছে, আর বিভিন্ন মন্ত্রণালয় তাদের নিজস্বভাবে প্রচার কার্যক্রম চালাচ্ছে। তবে মাঠ পর্যায় থেকে জানা গেছে, দৃশ্যমান প্রচার খুব সীমিত, মূলত টিভি, রেডিও প্রচার, লিফলেট এবং সরকারি দপ্তরে হ্যাঁ ভোটের পক্ষে ব্যানারেই কার্যক্রম সীমাবদ্ধ। কিছু ক্ষেত্রে প্রচার সামগ্রী প্রস্তুত ও সরবরাহে তৃতীয় পক্ষকে কাজ দেওয়ারও অভিযোগ রয়েছে। চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি গভীর নলকূপের গর্তে মিসবা নামে এক শিশু পড়ে গেছে। শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। আজ বিকেলে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এই ঘটনা ঘটে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, শিশুটি কিভাবে গর্তে পড়ে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নলকূপের গভীরতা কেমন সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ফায়ার ব্রিগেডের সদস্যরা তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। আসন্ন সংসদ নির্বাচনে যশোর 1 শার্শা আসনের বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটনের মা লতিফা খাতুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিকিৎসাধীন থাকাকালে মঙ্গলবার রাত 11টায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বেনাপোল বল ফিল্ডে তার জানাজা অনুষ্ঠিত হয়। দলমত নির্বিশেষে বিপুল মানুষের উপস্থিতিতে জানাজা শেষে শান্তিপুর বেলতলা পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। নামাজে জানাজায় যশোর 1 আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমান, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ জানাজায় অংশ নেন।
দরজায় কড়া নাড়ছে সংসদ নির্বাচন। দিনরাত প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বাগেরহাট 4 মোরেলগঞ্জ শরণখোলা আসনেও তার ব্যতিক্রম নয়। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, বাগেরহাট 4 আসনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা ওমর ফারুক নুরি আজ দিনব্যাপী ব্যস্ত ছিলেন। আব্দুল আলিম তার দাড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। শহরের কাপুরিয়াপট্টি সড়ক, কলেজ রোড, কাঁচাবাজার, SM কলেজ রোড, 90 রশি বাস স্ট্যান্ড সহ শহরের বিভিন্ন স্থানে তিনি গণসংযোগ করেন। এদিকে মাওলানা ওমর ফারুক নুরি হাতপাকা প্রতীকে ভোট চেয়ে ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময়, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। মোরেলগঞ্জ সদর ও খাউলিয়া ইউনিয়নের বিশারিঘাট, 14 ঘর, খাউলিয়া, সন্ন্যাসী, আমতলী, চেয়ারম্যান বাজার, পল্লীমঙ্গল সহ বিভিন্ন বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। খেলার সংবাদ। 2026 সালের নারী টি-20 বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নেপালে চলমান বিশ্বকাপ বাছাই পর্বে থাইল্যান্ডকে 39 রানে হারিয়ে টানা 5ম জয়ে সুপার 6 এর শীর্ষে উঠেছে নিগার সুলতানা জ্যোতির দল। একই দিনে নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্রের হার নিশ্চিত হওয়ায় আরও 2 ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত হলো বাংলাদেশের মেয়েদের। আগামী 12 জুন ইংল্যান্ডে শুরু হবে 12 দল নিয়ে অনুষ্ঠিতব্য নারী টি-20 বিশ্বকাপ। এর মধ্যে র্যাঙ্কিং এর ভিত্তিতে আগেই 8 দল সরাসরি মূল পর্বে জায়গা পেয়েছে। নেপালে অনুষ্ঠিত বাছাই পর্ব থেকে বাকি 4টি দল বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাবে। আজ প্রথম দল হিসেবে অপরাজিত থেকে সেই টিকিট নিশ্চিত করল বাংলাদেশ। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। পারমাণবিক অস্ত্র ইস্যুতে আলোচনায় বসতে ইরান ব্যর্থ হলে দেশটির উপর ফের হামলা হবে বলে হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ দেওয়া এক বক্তব্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে তিনি ইঙ্গিত দেন, তেহরান যদি কোনো সমঝোতায় না আসে তাহলে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক পদক্ষেপ নিতে পারে। ইরান আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ট্রাম্প জানান, তিনি আশা করছেন তেহরান দ্রুত আলোচনার টেবিলে আসবে এবং একটি ন্যায্য ও সমতাভিত্তিক চুক্তি করবে, কোনো পারমাণবিক অস্ত্র নয়। একই পোস্টে ট্রাম্প আরও উল্লেখ করেন, একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। এই বক্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র সামরিকভাবে প্রস্তুত রয়েছে ও পরিস্থিতি আরো ভয়াবহ দিকে যেতে পারে। এর আগে ইরানের প্রতি দেওয়া নিজের হুঁশিয়ারির কথাও স্মরণ করিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমি আগেও একবার ইরানকে বলেছিলাম একটি চুক্তি করুন, তারা করেনি। তখনই হয়েছিল অপারেশন মিডনাইট হ্যামার, যার ফলে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন। সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।